কালো বিড়াল তাকে মেরে ফেলবে? এই রহস্যের জটলা পুনরায় পাকিয়ে যায়। একটি কালো বিড়াল কি করে একজন মানুষকে মেরে ফেলতে পারে? বিছানায় গায়ে এলিয়ে মস্তিষ্ক যত সম্ভব ঠান্ডা রাখতে ভাবতে লাগলো এই পর্যন্ত কি কি বিষয় তার নজরে আসছে। এমন কোনো রহস্য আছে যেটি তার মস্তিষ্কে ধরা দিচ্ছে না। কি সেই রহস্য? কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। চোখ দুটি বন্ধ করে গত দিনের যাবতীয় ঘটে যাওয়া ঘটনা স্মৃতিচারণ করতে লাগলো। আচমকাই ওসি জাবেদের একটি কথা মস্তিষ্কে ধরা দিতে শুরু করলো। মস্তিষ্কের সর্বোচ্চ প্রেশার তৈরি করে ভাবতে লাগলো সে, যেদিন তামিমের মৃত্যু হয় পোস্টমর্টমের রিপোর্ট দেখার পর ওসি জাবেদ বলেছিল, তামিমের ঘরের মেঝেতে রক্তের দাগ দেখা যায়। পরীক্ষা করে জানা যায় সেগুলো বিড়ালের পায়ের ছাপ ছিল। তবে অবাক বিষয় হলো সেখানে এমন কিছুই পাওয়া যায়নি। আর বিড়ালটাই বা কি করে উধাও হলো রুম থেকে? সে প্রশ্নটা তোলাই থাক। এছাড়াও আরও একটি চমক হলো, বিড়ালটা যেভাবে উধাও হোক না কেন, কিন্তু তার হাত পায়ে রক্ত আসলো কোথা থেকে? তবে কি বিড়াল দ্বারাই খুন হয়েছে তামিম? কিন্তু তা কি করে সম্ভব? প্রশ্নগুলো রীতিমতো আমার মাথা গুলিয়ে দিচ্ছে। গতদিন সকালে বাবা বকুলের পোস্টমর্টম রিপোর্ট দেখে ওসি জাবেদ বলেছিল, কিছু কিছু সময় নিজের মতামতটা উপযুক্ত নয়। আমার মনে হচ্ছে এখানে আরও একটি রহস্য আছে। আচ্ছা, আপনাদের সাথে কারো কোনো রকম শত্রুতা আছে? তৎক্ষণাৎ টেবিল থেকে একটি খাতা হাতে নিয়ে লিখতে বসে গেল সে। অবশ্যই এটি গোয়েন্দা গল্পের বই থেকেই রপ্ত করা। কোনো এক গোয়েন্দা গল্পে পড়েছিল সে। সকল রহস্য খাতায় নোট করে অতঃপর মেলানোর চেষ্টা করলে খুব শীঘ্রই মিলে যায়। উক্ত পন্থাটাই অবলম্বন করলো নিলয়। হাতে একটি খাতা একটি কলম নিয়ে বসে গেল। অতঃপর নোট করতে লাগলো, 1. তামিম এবং বকুলের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের মতো পাওয়া যায়। 2. দুজনের বাড়িতে মেঝেতে বিড়ালের পায়ের রক্তের ছাপ পাওয়া যায়। 3. দুজনের রুম প্রায় আবদ্ধ বলা যায়, তবে বিড়ালটা পালালো কোথায়? 4. কারোর সাথে শত্রুতা নেই, তবে এরকম বিড়াল সেজে হামলা করছে কে? 5. এই বিড়ালের রহস্য কি? 6. একটু আগে আয়ান জানালো একটি কালো বিড়াল তাকে মেরে ফেলবে। তৎক্ষণাৎ চিৎকার ভেসে আসে, অতঃপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পরেই বিড়ালের মেয়াও শব্দ ভেসে আসে। 6 নাম্বার রহস্য নোট করতেই মাথায় টনক নড়ে উঠল নিলয়ে। তামিম এবং বকুলের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের দাগ পাওয়া গেছে। এছাড়াও রুমের ভিতরে বিড়ালের পায়ের ছাপ, রক্তের দাগ পাওয়া গেছে। একদিক থেকে বলা যায় দুজনেরই করে বিড়াল। আবার ঠিক এমনটাই জানানো আয়ান। তাকে কোনো কালো বিড়ালই মারতে যায়। তবে কি ওদের দুজনের মধ্যে আয়ানকেও মেরে ফেলবে? নিজেকে নিজেই প্রশ্ন করে নিলয়। বেশি কিছু না ভেবেই তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করে চলে গেল ওয়াশরুম। হাত মুখ ধৌত করে তোয়ালে দিয়ে হাত মুছতে তৎক্ষণাৎ রুমের ভেতর থেকে বেরিয়ে গেল সে। বাড়ির মূল দরজা খুলে বেরিয়ে গেল, গ্যারেজে উপস্থিত হলো। গাড়িতে বসতেই সিট বেল্ট লাগিয়ে ছুটতে আরম্ভ করলো সামনের দিকে। রাত প্রায় 3টে ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধতার রাজত্ব বিরাজমান। রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল নেই বললেই চলে। ব্যস্ত নগরী যেন ঘুমিয়ে গেছে। গাড়ির গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার পার 1 বেগে ছুটে চলেছে সামনের দিকে। 7 মিনিটের গাড়ি চালাতেই আয়ানের বাসার সামনে এসে উপস্থিত হলো নিলয়। গাড়ি থেকে নেমে তৎক্ষণাৎ আয়ানের বাসার মূল দরজায় দাঁড়িয়ে নক করতে যাবে। এর পূর্বেই মস্তিষ্কে ভিন্ন আরেকটি প্রশ্নের টনক নড়ে উঠল। এই সময় একজনের বাড়ির দরজায় নক করাটা কেমন যেন মন্দ দেখায়। তবুও সে সব দিকে নজর না দিয়ে কলিং বেল বাজালো। বেশ সময় চলে গেল, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নেই। এক প্রকার বিরক্ত হয়ে একের পর এক কলিং বেল বাজিয়েই চলল। বেশ কিছুক্ষণ পর চোখ টলতে টলতে দরজা খুললেন আয়ানের বাবা রফিক আদনান। এই সময় তার বাড়ির দরজায় নিলয়কে দেখে বেশ অবাক হন তিনি, কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে তৎক্ষণাৎ তার উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিল নিলয়, আঙ্কেল, আয়ান কোথায়? ও সুস্থ আছে তো? আয়ান তো রুমে ঘুমাচ্ছে। কিন্তু বাবা, তুমি এই সময়? কিছু হয়েছে কি বাবা? সেদিকে ভ্রুক্ষেপ এবং মিস্টার রফিক আদনান সাহেবের প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত পায়ে দৌড়ে আয়নের রুমের কাছে চলে এলো সে। তার পিছু পিছু আয়নের বাবা রফিক আদনান সাহেবও উপস্থিত। বিরতিহীনভাবে দরজা ধাক্কিয়ে আয়ানকে ডাকতে লাগলো নিলয়। এদিকে বেশ রাগান্বিত হয়ে আছেন রফিক আদনান সাহেব। এক পর্যায়ে বিরক্ত হয়ে দরজা ভাঙার প্রস্তুতি নেয় নিলয়। তা দেখেই তৎক্ষণাৎ বলে ওঠে রফিক আদনান, আরে কি করছো তুমি? একে তো রাতের বেলা এসে ঘুম ভাঙিয়েছো, তার উপর এসে আয়ানকে ডাকছো।
এখন তো আবার রুমের দরজা ভাঙার চেষ্টা করছো। কি শুরু করছো তুমি? একজন ভদ্রলোকের বাসায় রাত বেরাতে এগুলো কি শুরু করছো? আয়নের বাবার মুখে কথাটা শুনে বেশ রাগী কণ্ঠে বলে উঠল নিলয়। আঙ্কেল, দোয়া করুন যাতে আপনার ছেলে রুমের ভেতরে বেঁচে থাকে। যদি আপনার কপাল ভালো হয় তবে আপনার ছেলেকে জীবিত অবস্থায় পাবেন, নয়তো দরজা ভাঙার পর কান্না করেও কুল পাবেন না। অতঃপর আর কোনো কথা না বলে কাঠ দিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। দুটি ধাক্কা দিতেই দরজা ভেঙে গেল। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো নিলয়। তার পিছু পিছু ভেতরে প্রবেশ করলেন রফিক, আদনান। সম্পূর্ণ রুম অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমের সুইচ বোর্ড খুঁজতে লাগলো। এদিকে বেশ রেগে আছেন রফিক, আদনান। না বলতে পারছেন আর না সহ্য করতে পারছেন। অতঃপর রুমের সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালালো নিলয়। মেঝেতে তাকাতেই চিৎকার দিয়ে উঠলেন রফিক, আদনান। অতঃপর ঢলে পড়তে লাগলেন তিনি। তৎক্ষণাৎ চাপটে ধরলেন নিলয়। অতঃপর বিছানায় শুয়ে দিল তাকে। তৎক্ষণাৎ ফোনে ওসি জাবেদের ফোন নাম্বারটি তুলে নিল নিলয়। দুইবার রিং হতেই ওপাশ থেকে ঘুমজড়িত কণ্ঠে ভেসে এলো ওসি জাবেদের। এত রাতে আবার কি হলো তোমার? একটু ঘুমোতে দেবেন তো নাকি শান্তি মতো? জাবেদের মুখে এরকম কথা শুনে নিলয় ভাঙা গলায় বলে উঠল, দুঃখিত অফিসার, আপনার ফোর্স নিয়ে এক্ষুনি রওনা দিতে হবে। আমার আরেক বন্ধু খুন হয়েছে। আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিয়েছি, দ্রুত চলে আসুন। আচ্ছা, আসছি। আড়ামোড়া দিয়ে উক্ত কথাটি বলে গেল জাবেদ। তৎক্ষণাৎ রুমে উপস্থিত হয় আয়নের মা মিসেস পারভিন আক্তার। স্বামীর চিৎকার শুনেই ঘুম ভেঙে গেছে তার। চিৎকারের উৎস খুঁজতে লাগলেন তিনি। অতঃপর আয়নের ঘরের লাইট জ্বালানো দেখে সেদিকে হাঁটতে হাঁটতে চলে এলেন। স্বামীকে বিছানায় ঘুমন্ত অবস্থায় এবং ছেলেকে রক্তাক্ত হয়ে অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠলেন তিনি। দৌড়ে আয়নের কাছে চলে গেলেন। হাত বাড়িয়ে ছুতে যাবে এমন অবস্থায় বাধা প্রদান করলো নিলয়। আন্টি, আপাতত শোবেন না, এটা এখন পুলিশ কেস, তাই দয়া করে হাত ছুঁয়ে নতুন সমস্যার সৃষ্টি করবেন না। নিলয়ের এরকম কথা শুনে বেশ রেগে গেলেন পারভিন আক্তার। রেগে গিয়ে বলতে লাগলেন তিনি, তুই একটা খুনি, আমার ছেলের খুনি তুই, আর আমাকে ছুতে না করিস? তোর সাহস তো কম না। পারভিন বেগম মুখের কথা শুনে বেশ গম্ভীর কণ্ঠে জবাব দিল নিলয়। এখানে আবেগ একটু কম করুন, এটা পুলিশ কেস। এখানে নিজেকে জড়িয়ে কোনো লাভ হবে না আপনার। আর আপনি কার সম্বন্ধে কি বলছেন ধারণা আছে? আপনার ছেলেকে মারতে হলে বাঁচানোর জন্য আপনার বাসায় আসার প্রয়োজন ছিল না। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো ওসি জাবেদ। সাথে রয়েছে আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা। ওসি জাবেদকে দেখেই পারভিন আক্তার কান্না করতে করতে বলতে লাগলেন, স্যার, এই ছেলেটা আমার ছেলেকে মেরে ফেলেছে, একে অ্যারেস্ট করুন। পারভিন বেগমের মুখে এই কথা শুনে ওসি জাবেদ বলে উঠল, আপনি শান্ত হন। নিলয় খুনি নয়, সে আপনার ছেলেকে বাঁচাতে এসেছিল। খুনি আরেকজন। তৎক্ষণাৎ ওসি জাবেদ বাকি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, দুজন পুরো ঘর তল্লাশি নাও। আর ফরেনসিক বিভাগের থেকে যে দুজন এসেছেন, আপনার দুজন আপনাদের কাজ শুরু করে দেন। আর আসলাম, তুমি জনাব রফিক আদনান সাহেবকে জাগিয়ে তোলার ব্যবস্থা করো। নিলয়ের দিকে ঘুরে প্রশ্ন রাখলো জাবেদ, আপনি এখানে কি করে? আর আমাকে ফোন করেই বা জানালেন কি করে? রাত 1:30টার সময় আয়নের নাম্বার থেকে আমার ফোনে কল আসে। আমি ফোন রিসিভ করতেই বলতে লাগে, নিলয়, আমাকে বাঁচা, কালো বিড়ালটা আমাকে মেরে ফেলবে। আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি পুনরায় ফোন করার, কিন্তু ফোন তোলেনি। আগের ফোনগুলোর সাথে এটা কিছুটা মিশ্রিত হওয়ায় ভাবতে বেশিক্ষণ সময় লাগলো না। দ্রুত ছুটে এলাম। এরপরেই কাণ্ড শুরু। নিলয়ের মুখে কথা শুনে ওসি জাবেদ বলে উঠল বেশি রাগী কণ্ঠে, এবারের জন্য আপনি বেঁচে গেছেন বলা যায়, নয়তো অন্য কোনো মহিলা হলে আপনার নামে কাউন্টার কেস চালাতো। আজকাল লোকের ভালো করতে যাওয়াটাও ভুল, এতে করে উল্টে নিজের উপর দিয়ে বিপদ ডেকে আনা হয়। হতাশ হয়ে উক্ত কথাটি বলল নিলয়। তা বটে, আপাতত আমার সঙ্গেই থাকুন, আর নয়তো বাসায় চলে যেতে পারে। আচ্ছা, দেখছি কি করা যায়। আয়নের মৃতদেহটি অ্যাম্বুলেন্সে তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতেই বাসা থেকে বেরিয়ে এলো ওসি জাবেদ এবং নিলয়। আর তাদের সাথে রয়েছে বাকি পুলিশ কর্মকর্তা। তৎক্ষণাৎ চারিদিক থেকে বেশ কয়েকটি চ্যানেলের লোক ঘিরে ধরল তাদের। বেশ বিরক্ত বোধ করলো ওসি জাবেদ। তীক্ষ্ণ কণ্ঠে নিলয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, এই যে চলে এসেছে মিডিয়ার লোক, যত সব আজব পাবলিক এখন প্রশ্ন করে মাথা কিলবিল করে খাবে। এছাড়াও
তাদের চ্যানেলের রেপুটেশন বাড়ানোর জন্য মূল খবরের সঙ্গে একটু গুজব যোগ করে দিতেও পিছুপা হবে না। তার বলতে নিন, এবার সামলান এদের। অবশ্যই এই কাজটা আপনার জন্যই। মিডিয়ার লোকজন তাদের চারিদিক থেকে ঘেরাও করে হাতে থাকা স্পিকারটি এগিয়ে দিল ওসি জাবেদের উদ্দেশ্য করে। অতঃপর এক একজন এক একটি প্রশ্ন করতে আরম্ভ করলো, কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে বলতে লাগলো সে। আপাতত খুনিকে তা জানা যায়নি, তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই খুনগুলো কে করছে তা জানা যাবে। আপাতত আর কোনো প্রশ্নের জবাব দিতে পারছি না। দ্রুত অফিসে যাওয়ার প্রয়োজন, তাই দয়া করে সাইড দিন। অতঃপর তৎক্ষণাৎ এই বলে সেখান থেকে কেটে পড়ল ওসি জাবেদ এবং বাকিরা। পেছনে দাঁড়িয়ে নিজে নিজে চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য রিপোর্ট করতে ব্যস্ত হয়ে গেল আগত মিডিয়ার লোকজন। সেদিকে ধ্যান না দিয়ে ওসি জাবেদের উদ্দেশ্যে বলে উঠল নিলয়। তাহলে আমি এখন বাসায় যাই, আর সমস্যা হলে ফোন তো আছেই। আচ্ছা, তবে যান, সাবধানে যাবেন। তৎক্ষণাৎ বাইরে পার্ক করা গাড়ি নিয়ে ছুটে চলল বাড়ির দিকে। গ্যারেজে গাড়ি পার্ক করে বাড়ির ভেতর প্রবেশ করতেই পথ আগলে দাঁড়ালো নিলয়ের বাবা জনাব সালমান হক। শুনলাম তোমার 3টি বন্ধুর নাকি খুন হয়েছে। এখন থেকে তোমার বাইরে ঘোরাঘুরি চলবে না। ড্যাড, আমি এখন আর বাচ্চা নই, তাই দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। এই বলে দ্রুত নিজের রুমে চলে এলো নিলয়। ওয়াশরুমে থেকে গোসলের কার্য সেরে নিয়ে নিজ থেকে খাবার খেয়ে এসে পুনরায় নিজের রুমে চলে এলো। অতঃপর বিছানায় ঘা ভাসিয়ে দিল, পাড়ি জমালো ঘুমের রাজ্যে। রাত 2টা বাজতে 2 মিনিট বাকি আছে। তৎক্ষণাৎ সমগ্র বিছানা কাঁপিয়ে তুলতে লাগলো একটি ফোন। গত রাতেও ঘুমাতে পারেনি নিলয়। আজকের কলটি তাকে বেশ বিরক্ত করে তুলেছে। চিন্তা ভাবনা করলো কল রিসিভ করে ইচ্ছে মতো ধুয়ে দিবে, কিন্তু কল রিসিভ করা মাত্রই উপাস থেকে সাদিকের আতঙ্কযুক্ত কান্না বিরজিত কণ্ঠে ভেসে এলো। নিলয়, প্লিজ আমাকে বাঁচা। কালো বিড়ালটি আর কালো ছায়াটা আমাকে মেরে ফেলবে। প্লিজ তুই আমাকে বাঁচা। তৎক্ষণাৎ পূর্বদিনের ন্যায় একটি চিৎকার ভেসে এলো সাদিকের। অতঃপর সকল কিছু নিস্তব্ধ, যেন নীরবতা হ্রাস করছে পরিবেশের উপর। বুঝতে বাকি রইল না সাদিকের মোলাকাত হয়েছে মৃত্যুর সাথে। বেশ অবাক হয়ে যায় নিলয়। কি হচ্ছে এসব ভাবতে থাকে সে। প্রথম খুন তামিম, পরবর্তী খুন বকুল, এরপরে খুন হয় আয়ান, এখন আবার খুন হয়েছে সাদিক। বেছে বেছে তার বন্ধুদেরকেই কেন এবার টার্গেট করে খুন করছে এমন? আর কি একটি বিড়াল দ্বারা একটা মানুষ খুন, তা কি করে সম্ভব? আর খুন হলেও তা বুকের ভেতর হাত প্রবেশ করে কি করে? হাজারো প্রশ্নের সম্মুখীন নিলয়, কিন্তু তার কাছে কেবল একটাই উত্তর জানা আছে, তা হলো কিছুই জানি না। কিন্তু এরকম ভাবে আর কতদিন চলবে? একে একে তার সমস্ত বন্ধুদের মেরে তাকে একা করে দিয়েছে। সে ভাবতে পারছে না যে তার সকল বন্ধুরা এখন মৃত, কেউ আর এই ভুবনে জীবিত অবস্থায় নেই। সকলের মৃত্যুর কারণ বিড়াল, কিন্তু কি এমন বিড়ালের রহস্য? তার কোনো হদিশ মেলেনি এখন পর্যন্ত। এখন কি সাদিকের বাসায় তার যাওয়া উচিত? এ নিয়ে ভেবে চলেছে সে। কোনো উপায় না পেয়েই তৎক্ষণাৎ ফোন তুলে ট্রায়েল পেরে ওসি জাবেদের নাম্বার উঠিয়ে কল দিল। 2বার রিং হতেই ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত লেগে থাকা স্বরে ভেসে এলো। এত রাতে কেন ফোন করেছেন, আর কে আপনি? হতাশ কণ্ঠে বলতে লাগলো নিলয়। আমি নিলয় স্যার, আজকেও খুন হয়েছে একটি। কিছুটা ঘুম ঘুম ভাবে কণ্ঠে থেকে কিছুটা কেটে যাওয়া অবস্থায় প্রশ্ন করল ওসি জাবেদ। ও নিলয় স্যার, আজকেও খুন হয়েছে বলতে? আমার বন্ধু সাদিক আজকে খুন হয়েছে, এখন কি করা যায়? আপনি অপেক্ষা করুন, আমি আপনার বাসার সামনে আসছি। তৎক্ষণাৎ ফোন কেটে দিল ওসি জাবেদ। বিছানা ত্যাগ করে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল নিলয়। হাত মুখ ধৌত করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিল। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় এসে মূল দরজা খুলে বাসা থেকে বেরিয়ে গেল। অতঃপর দাঁড়িয়ে রইল বাড়ির গেটের কাছে। কয়েক মিনিট পরেই একটি পুলিশ গাড়ি এবং একটি প্রাইভেট কার তার দিকে এগিয়ে আসছে। প্রাইভেট কারটি তার কাছে এসে থামতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। ভেতরে তাকিয়ে দেখতে পেল হাতের ইশারায় গাড়ির ভেতর ঢোকার জন্য ডাকছে ওসি জাবেদ। বেশি দেরি না করে গাড়ির কাছে এগিয়ে গেল নিলয়। গাড়ির পেছনে দরজা টান দিতেই খুলে গেল। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল সে। সাদিকের বাড়ির কোন দিকে প্রশ্ন করা হলো নিলয়ের কাছে। পুলিশ কর্মকর্তাকে বাড়ির অবস্থান জানিয়ে চুপ করে বসে রইল। তা দেখে বলে উঠল ওসি জাবেদ।
তুমি কি আসলেও সত্য বলছো? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? ঠিক তা নয়, তবে এতটা শিওর কিভাবে তা নিয়ে প্রশ্ন। মূলত সাদিক আমাকে কল দিয়েছিল, যার ফলে আমি এতটা শিওর হয়ে বলছি। সাদিক কখন কল দিয়েছিল তোমায়? আর কল দিয়ে কি বলেছিল যার ফলে তুমি এতটা নিশ্চিত হয়ে গেলে? হতাশা কণ্ঠে নিলয় বলে উঠল। সাদিক আমাকে কল করেছিল রাত 2টার দিকে, আর ফোন দিয়ে বলেছিল, নিলয় প্লিজ আমাকে বাঁচা, কালো বিড়ালটি আর কালো ছায়াটা আমাকে মেরে ফেলবে, প্লিজ তুই আমাকে বাঁচা। এর আগেও কিন্তু এমনটাই ঘটেছে। পুনরায় উৎসুক হয়ে প্রশ্ন করল ওসি জাবেদ। কিন্তু কেবল এতটুকু কথাতেই তুমি এতটা নিশ্চিত? না, সাদিকের চিৎকারের আওয়াজ আমি শুনেছি। এছাড়াও আয়নের মৃত্যুটাও ঠিক এই রকমভাবে হয়েছিল, তাই আমার কাছে আর কোনো জোরালো প্রমাণের প্রয়োজন পড়ছে না। এছাড়াও সকলের মৃত্যুর ক্ষেত্রে দায়ী হচ্ছে বিড়াল, আর সাদিককে যেহেতু বিড়াল মারতে এসেছে, তবে সে অবশ্যই মারা গেছে। নিলয়ের মুখে কথা শুনে ওসি জাবেদ মুচকি হাসি দিয়ে বলে উঠল। মানতেই হবে তুমি বেশ বুদ্ধিমান। পুরো রাস্তাতে আর কোনো কথা হয়নি, কেবল গাড়ির শব্দ ব্যতীত সম্পূর্ণ নিস্তব্ধ ছিল। কয়েক মিনিট পার হয়ে যেতেই গাড়ি দুটি এসে উপস্থিত হয় সাদিকের বাড়ির কাছে। দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল সবাই, 6জন পুলিশ কর্মকর্তা এবং ওসি জাবেদ ও নিলয় সহ সাদিকের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলো। তৎক্ষণাৎ একের পর এক কলিং বেল বাজাতে আরম্ভ করলো ওসি জাবেদ। ঘুম ঘুম চোখে বিরক্ত মাখা চেহারা নিয়ে দরজা খুললেন সাদিকের বাবা জনাব তাইজুল বেপারি। এই গম্ভীর রাতে একসাথে এতজন পুলিশ দেখে কিছুটা বিচলিত হয়ে গেলেন তিনি। পুলিশের সঙ্গে দাঁড়িয়ে থাকা নিলয়কে দেখে সে বেশ অবাক হচ্ছেন। কি হয়েছে কিছুতেই বুঝতে পারছেন না তিনি। হুড়মুড় করে বাড়ির ভিতরে প্রবেশ করলো সবাই। পেছন থেকে তাইজুল ব্যাপারী অনবরত প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কেউ কোনো প্রশ্নের জবাব না দিয়ে সাদিকের রুমের দিকে হেঁটে চলেছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো সবাই। প্রথমে কয়েকবার প্রাথমিকভাবে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু উপায় না পেয়ে ধাক্কা দিয়েই দরজা ভাঙার প্রস্তুতি নিলেন। এদিকে তাইজুল ব্যাপারী বেশ ক্ষেপেছে। কি হচ্ছে এসব কিছুতেই বুঝতে আসছেন না তার। দুটো ধাক্কা দিতেই দরজা ভেঙে যায়। তৎক্ষণাৎ রুমের ভেতর প্রবেশ করে সবাই। রুমে প্রবেশ করে মেঝেতে তাকাতেই চোখ থেকে অশ্রুধার পরিণত হলো নিলয়ের। একে একে সকল বন্ধুদের হারিয়ে ফেলেছে। মেঝেতে পড়ে আছে সাদিকের অর্ধ উলঙ্গ দেহ, বুকের মধ্যখানে গর্ত হয়ে আছে, মুখ থেকে রক্ত বেরিয়ে মেঝেতে পড়ছে, হাড় তা নিয়ে মেঝে তলিয়ে যাচ্ছে। রুমে তাইজুল ব্যাপারী ঢোকা মাত্রই নিস্তব্ধ হয়ে গেছে। ছেলের অকাল মৃত্যু কখনো কামনা করেননি তিনি। ছেলের রাশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তার। কিছুটা শোরগোল হওয়ায় ফলে রুমে এসে উপস্থিত হন সাদিকের মা। মেঝেতে তাকিয়ে তৎক্ষণাৎ একটা চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়েন। পিতামাতার কাছে তাদের সন্তানই বড়। ছেলের মৃত্যুই বাবা মা কখনোই কামনা করে না। সাদিকের মাকে সেখানে থেকে নিয়ে যাওয়া হলো। সকল পুলিশ কর্মকর্তা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। ওসি জাবেদ কেবল চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। নিলয় রুমের খাটেই বসে আছে। 3 ঘন্টা হতেই সকল কাজ শেষ। অ্যাম্বুলেন্সে সাদিকের দেহ তুলে নিল। ওসি জাবেদ এবং নিলয় এক গাড়িতে উঠে রওনা দিল থানার দিকে। 8 মিনিট পেরিয়ে যেতেই থানার সামনে এসে গাড়ি থামলো। দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে থানার ভেতর প্রবেশ করলো ওসি জাবেদ। তার পিছু পিছু ভেতর প্রবেশ করলো নিলয়। নিজের জন্য বরাদ্দকৃত রুমে প্রবেশ করলো ওসি। টেবিলের 2 প্রান্তে 2টি চেয়ার। একটি চেয়ারে আসন গ্রহণ করলো ওসি জাবেদ এবং দ্বিতীয়টি আসন গ্রহণ করলো নিলয়। কারণ মুখেই কোনো কথা নেই, থমথমে পরিবেশ ও বিরাজমান নিস্তব্ধতা ঘিরে রেখেছে সম্পূর্ণ রুম। তৎক্ষণাৎ ভারাক্রান্ত মন নিয়ে বলে উঠল নিলয়। কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না আমি। আমি যে বুঝতে পারছি এমনটাও নয়। 4 দিনে 4টে খুন, সিরিয়াল কিলিং বলা যায়, কিন্তু বিড়াল দ্বারা সিরিয়াল কিলিং ইতিহাসের পাতায় নতুন করে এটি লিপিবদ্ধ হতে যাচ্ছে। ওসি জাবেদের মুখে কথা শুনে নিলয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল। তাই মনে হচ্ছে ইতিহাসে নতুন করে আরও একটি সিরিয়াল কিলিং এর নাম উঠতে যাচ্ছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমার সাথে কেন হচ্ছে। আমার বন্ধুদেরই কেন শিকার হতে হচ্ছে এই সিরিয়াল কিলিং এর? সে আমার জানা নেই। গতকাল আয়ানের পোস্টমর্টেম রিপোর্টটাও ঠিক আগের খুনগুলোর মতোই করা হয়েছে। তার দেহের ভেতরেও নখের আঁচড় পাওয়া গেছে। এছাড়াও রুমে তো বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ রয়েছেই। আজকে এটাও ব্যতিক্রম নয়, সাদিকের খুনটাও এক ধরনেরই। নিলয়ের মুখের কথা শুনে ওসি জাবেদ হতাশা কণ্ঠে বলে উঠল। তা বটে,
আজকেও সাদিকের রুমের ভেতরে বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ পাওয়া গেছে। তবে এটাও পূর্বেরগুলোর অনুরূপ বলাই যায়, কিন্তু আমি কোনোভাবেই বিড়ালের রহস্য বুঝতে পারছি না। আয়ান যেদিন তার মৃত্যুর আগে আমাকে ফোন দিয়েছিল তখন আমি একটা নোট করেছিলাম। 1. তামিম এবং বকুলের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের মতো পাওয়া যায়। 2. দুজনের বাড়ির মেঝেতেই বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ পাওয়া যায়। 3. দুজনের রুম প্রায় আবদ্ধ বলা যায়, তবে বিড়ালটা পালালো কোথায়? 4. কারোর সাথেই শত্রুতা নেই, তবে এরকম বিড়াল সেজে হামলা করছে কে? 5. এই বিড়ালের রহস্য কি? 6. একটু আগে আয়ান জানালো একটি কালো বিড়াল তাকে মেরে ফেলবে, তৎক্ষণাৎ চিৎকার ভেসে আসে, অতঃপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পরেই বিড়ালের মিয়াও শব্দ ভেসে আসে। এইগুলো নোট করেছিলাম। এখন আবার সাদিকের মৃত্যুতে 7 নম্বর নোট এসে দাঁড়ায়। 7. এতদিন বিড়ালের রহস্য থাকলেও এখন কালো বিড়াল এবং কালো ছায়া যোগ হয়েছে। 7 নম্বর নোটটা আমাকে বারবার ভাবাচ্ছে। এবার তো 7 নাম্বার নোটটা আমাকেও ভাবতে বাধ্য করেছে। এতদিন বিড়ালের রহস্য ঠিক ছিল, এখন আবার কালো বিড়াল, সেই সাথে রয়েছে কালো ছায়া। ব্যাপারটা কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তা বলা যায়। কালো বিড়াল কালো ছায়া, কি এই রহস্য? ওসি জাবেদ হতাশা কণ্ঠেই বলে উঠল, ব্যাপারটা কেমন অতি প্রাকৃতিক দিকে মোড় নিচ্ছে দেখছি। অতি প্রাকৃতিক বলতে? আপনি বুঝাতে চাচ্ছেন এগুলো কোনো আত্মা বা ভূতের কাজ? কিন্তু আপনি নিজেও জানেন যে ভূত বলতে কিছুই নেই, আর আত্মা তো মোটেও নেই। তা ঠিক আছে, তাই বলে এগুলোকে ভয় কে না পায়? বহু বীরও এরকমই করেছে। অতি প্রাকৃতিক বলতে কিছু নেই, আবার নেই বলতে কিছুই নেই। আচ্ছা, আজ তবে আসি, আর রহস্যের কোনো কুল খুঁজে পেলে আমাকে অবশ্যই জানাবেন। অতঃপর এই বলে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে গেল নিলয়। দ্রুত পায়ে থানা ত্যাগ করে বাইরে বেরিয়ে গেল। ড্রাইভারকে ফোন নিয়ে গাড়ি আসতে বলল থানায়। 10 মিনিট পেরিয়ে যেতেই গাড়ি নিয়ে থানায় উপস্থিত হলো ড্রাইভার। ড্রাইভারকে নামিয়ে দিয়ে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে সামনের দিকে ছুটল। কয়েক মিনিটের মধ্যেই বাসার কাছে গাড়ি থামলো। গ্যারেজে গাড়ি রেখে তৎক্ষণাৎ বাড়ির ভেতর চলে গেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। রাত 1:33। ফোনের কাঁপুনির ফলে কাঁপছে সম্পূর্ণ বিছানা। বিরক্ত মাখা চেহারায় ফোন রিসিভ করে কানে তুলল নিলয়। ওপাশ থেকে ভেসে এলো ওসি জাবেদের কণ্ঠ। স্যার, বিড়ালের রহস্য পেয়েছি, দ্রুত উত্তর দিকের জঙ্গলে চলে আসুন, আমি অপেক্ষায় থাকলাম। অতঃপর এই বলে তৎক্ষণাৎ ফোন কেটে দিল ওসি জাবেদ। বেশ অবাক হলো নিলয়, কিন্তু তার এত কিছু জানার সময় নেই। দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে উত্তর দিকে ছুটতে লাগলো। উদ্দেশ্য তার রহস্য উদ্ঘাটন। গাড়ির গতিবেগ ঘন্টায় প্রায় 100 কিলোমিটার পার হবার অতিক্রম। এইভাবে 30 মিনিট গাড়ি চালাতেই উত্তর জঙ্গলের সীমান্তে এসে পৌঁছালো নিলয়। তবে ওসি জাবেদের দেওয়া লোকেশন থেকে এখনো প্রায় 1 কিলোমিটার দূরে আছে সে। কিন্তু দুঃখের বিষয় হলো গাড়ি নিয়ে আর ভেতরে যাওয়া সম্ভব নয়। তাই গাড়ি এখানেই পার্ক করে ভেতরে যাবার প্রস্তুতি নিল। এমনিতেই এখানে প্রায় সময় আসা হয়, তবে কখনো একা আসা হয়নি তার। সেদিকে ধ্যান না দিয়ে পায়ে হেঁটে জঙ্গলে দিয়ে চলতে লাগলো। কোনো দিকেই তার হুঁশ নেই, কেবল তার লক্ষ্য একটাই, আর তা হলো এই বিড়ালের রহস্য উদ্ঘাটন। গা ছমছম পরিবেশ। দূর থেকে ভেসে আসছে 2-1টি শেয়ালের হাঁক। এছাড়াও বেশ কিছু ভিন্ন বন্যপ্রাণীর হাঁক ভেসে আসছে। চারিদিকে নিস্তব্ধতা জুড়ে রয়েছে, জঙ্গলে যেন নিস্তব্ধতার রাত চলছে। শিশিরে ভেজা পাতাগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা মাটিতে আছড়ে পড়ছে। চারিদিকে কেবল নিস্তব্ধতা হলেও ফোঁটার ফোঁটার পানির পড়ার শব্দে মাদলের সুর তুলেছে। শুকনো পাতার পদচারণের ফলে মর করে শব্দ ভেসে আসছে। নিস্তব্ধ প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে চলেছে নিলয়। মিনিট 20 হাঁটতেই কাঙ্ক্ষিত স্থানে নাগাল পেল সে। দূরেই একটি ছোট্ট কুটির দেখা যাচ্ছে, তার কাছেই দাঁড়িয়ে আছে ওসি জাবেদ। দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। নিলয়ের দেখা পেতেই হাসি ফুটে উঠল ওসি জাবেদের ঠোঁটে। এ হাসি কিসের জন্য? এ হাসির রহস্য ভেদ করা বড়ই কঠিন কর্ম। ওসি জাবেদের কাছে নিলয় উপস্থিত হতেই বলতে লাগলো সে। এসে গেছো? বেশ উৎসুক হয়ে প্রশ্ন করলো নিলয়। হ্যাঁ, এসে গেছি। এবার বিড়ালের রহস্য বলুন। আর বিড়ালের রহস্য বলতে এই গহীন জঙ্গলেই বা কেন নিয়ে এলেন? সে তো বলবোই, সব ধীরে সুস্থে শোনো, এত তাড়াহুড়ো করা ভালো না। আর গহীন জঙ্গলে ঘটা কাহিনী কি করে তোমাকে অন্য স্থানে বলি? আপনার কথাগুলো বেশ রহস্যময়, তবে এই মুহূর্তে আমি মোটেও মজার মুডে নেই।
তাই সোজা সাপটা বললে খুশি হই। একটি কুড়ে ঘরের দিকে আঙুল তাক করে বলে উঠল জাবেদ। কিছু মনে পড়ে কি? ভাবনায় ভাব ধরে নিলয় বলে উঠল। আমার তেমন কিছুই মনে পড়ছে না, কি হয়েছে? এ কথা শুনে রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল জাবেদ। আজ থেকে 9 দিন পূর্বে পূর্ণিমা তিথির 4 রাত আগে কি ঘটেছিল ওই কুটিরে, তা কি মনে নেই? এখনো কি বলবি কিছুই মনে পড়ছে না তোর? বেশ উৎসুক হয়ে প্রশ্ন করল নিলয়। আপনি কি করে জানলেন কি হয়েছিল সেদিন? আর সেই দিন রাতের সাথে বিড়ালের যোগসূত্র কি? রাগী ভাব যুক্ত কণ্ঠস্বর ফুটিয়ে প্রশ্ন করল ওসি জাবেদ। পূর্ণিমা তিথির 4 রাত পূর্বে একটি মেয়েকে এই কুটিরে এনে তোরা 5 জন কুকুর তাকে খুবলে খুবলে খেয়েছিলি। তোরা 5 জন কুকুর একত্রে মিলে মেয়েটির ইজ্জত লুটে নিয়েছিলি। তোরা 5 জন কুকুর মেয়েটিকে ধর্ষণ করেছিলি। এরপর কি করেছিলি মনে পড়ছে কি? ওসি জাবেদের শেষ কথাটি শুনে পূর্ণিমা তিথির চাঁদ রাত পূর্বে মেয়েটির সাথে ঘটে যাওয়া দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো। মদ্যপানে পশুগুলো 5 বন্ধু মদ্য খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছে নিলয়। বাকিরা গাড়ির ভেতর বসে মদ গিলে এনজয় করছে। তৎক্ষণাৎ সকলের উদ্দেশ্য করে প্রস্তাব রাখলো নিলয়। এই সময় গত মাসের মতো একটা মেয়ে পেলে জমে যেত, কি বলিস সবাই? হ্যাঁ, তার বলতে গতবার যে মেয়েটাকে তুলে নিয়ে আসছিলাম তাতে বেশ মজাই পেয়েছিলাম। তা ঠিক, কিন্তু কথা হচ্ছে মেয়ে পাবি কোথায়? মাথা চুলকাতে চুলকাতে উক্ত কথাটি বলল আয়ান। এমনিতেও সবেমাত্র 8:33 বাজে। আমরা যে রোড দিয়ে আমরা যাচ্ছি এই রোডে একটা না একটা মেয়ে তো মাস্ট পাবই, আর সেটাকে তুলে নিয়েই আজকের রাতটা জম্পেশ চলে যাবে। আর এমনিতেও যেটাকে একবার ব্যবহার করা হয় সেটাকে মেরেই দেই, তাই চিন্তার কারণ দেখছি না। সকলের উদ্দেশ্য করে উক্ত কথাটি বলল নিলয়। তা বটে, তবে গতবার তোদের জন্য আমি বেশি একটা বাগে পাইনি, তাই এবার আমি আগে শুরু করব। আগেই বলে দিলাম। সাদিকের মুখে কথা শুনে আয়ান বলে উঠল হাসতে হাসতে। আচ্ছা যা, শুরুটা তোর মাধ্যমেই হবে। খুশি এবার? কিরে বকুন, চুপ করে আছিস কেন? মনে হচ্ছে গতবারে তোর মন ভরে গেছে। আরে তা না, আমাকে কখনো দেখেছিস এনজয় মিস করতে? এনজয় আর আমি মিস তা হতেই পারে না। চুপ করে আছি তোদের কথা ভেবে, কেননা জোগাড় হয়ে গেলে এমনিতেই আমাকে দিবি। এ নিয়ে টেনশনের কিছু দেখছি না। কড়া কণ্ঠে সকলের উদ্দেশ্যে করেই বলে উঠল নিলয়। সে যাই হোক, ক্লোরোফর্ম রেডি রাখ। মেয়ে পেলেই সুযোগ বুঝে আস্তে করে টান দিয়ে গাড়িতে তুলে ক্লোরোফর্ম চাপা দিয়ে অজ্ঞান করে দিবি। অতঃপর এইভাবেই কথার রেস চলতে লাগলো তাদের। বেশ কিছু দূর আগাতেই একটি মেয়ে নজরে এলো তার। রাস্তার জনসমাগম নেই বললেই চলে। মেয়েটি ভয় পাচ্ছে একা একা হাঁটতে। হাঁটাচলা দেখাতেই বোঝা যাচ্ছে মেয়েটি পরিধান করে আছে সাদা রঙের 3 পিস এবং মাথায় ওড়না দিয়ে ঢাকা। সাবলীন এবং শালীনতা বজায় রাখা একটি মেয়ে। তৎক্ষণাৎ মেয়েটির কাছে গিয়ে গাড়ি থামালো নিলয়। দরজা খুলে বেরিয়ে এলো সাদিক। মেয়েটি কিছু বলতে না দিয়ে মুখে ক্লোরোফর্ম দিয়ে মাখা টিস্যু পেপারটি চেপে ধরল। তৎক্ষণাৎ মেয়েটি অজ্ঞান হয়ে ঢলে পড়ল সাদিকের গায়ে। দ্রুত গাড়ির ভেতর মেয়েটিকে নিয়ে প্রবেশ করলো সাদিক। মেয়েটিকে নিয়ে গাড়ির ভেতর ঢুকতেই শুরু করলো 4 কুকুরের খুবলানো। মেয়েটির দেহ থাকা সকল বস্ত্র টেনে ছিঁড়ে ফেলতে লাগলো সবাই। অতঃপর সম্পূর্ণ নগ্ন দেহটি দেখে মনে অভ্যন্তরীণে পুষে রাখা কালো ব্যক্তিত্বকে জাগ্রত করতে লাগলো। মেয়েটি নগ্ন দেহের ছবি কোনো এক অ্যাঙ্গেল থেকে তুলতে বাদ রাখেনি আয়ান এবং বকুল। উত্তরের জঙ্গলের উল্টো দিক থেকে প্রবেশ করলে কুড়ে ঘরের কাছে আসতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না। জঙ্গলের উল্টো দিক দিয়েই প্রবেশ করলো নিলয়। অতঃপর পূর্বের মতো এবারেও কুড়ে ঘর থেকে কিছুটা কাছে এসে গাড়ি থামালো। অতঃপর মেয়েটি নগ্ন দেহ ধরাধরি করে গাড়ির থেকে বাইরে বের করে নিল। অতঃপর হাঁটতে লাগলো কুড়ে ঘরের দিকে। কিছু সময় মেয়েটি নগ্ন দেহ কাঁধে নিয়ে হাঁটতেই কুড়ে ঘরের ভেতর প্রবেশ করলো সবাই। মেয়েটি নগ্ন দেহটি মেঝেতে রাখতেই কেঁপে উঠল মেয়েটির চোখ। কয়েক মিনিট পর পিটপিট করে চোখ মেলে তাকালো সে। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু এখন কোথায় আছে তা বুঝতে পারছে না। চারিদিকে তাকাতেই বেশ অবাক হয়। 5 জন পুরুষ তার দিকে লোভ তোর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই গিলে খাবে তাকে। উঠে বসার চেষ্টা করতেই অবাক হয় সে। অনুভব হচ্ছে তার দেহে কোনো বস্ত্র নেই। দেহের দিকে তাকাতেই চিৎকার দিয়ে ওঠে।
বুঝতে বাকি নেই কেন এই 5 জন পশু তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। 2 হাত দিয়ে যতটা সম্ভব নিজের লজ্জাস্থান ঢেকে রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু যেটা বস্ত্রে ঢাকা সেটা কি আর হাত দিয়ে ঢাকা রাখা যায়? মেয়েটির এমন কাণ্ড দেখে হাসতে লাগলো উপস্থিত 5 জন পুরুষ। উঠে দৌড়ে পালাতে চাইলে ঘাড়ে ধরে ধাক্কা মেরল তামিম। ফলস্বরূপ পুনরায় মেঝেতে লুটিয়ে পড়ল মেয়েটি। পুনরায় উঠে ধাক্কা দিয়ে পালাতে চাইলে পুনরায় ঘাড়ে ধরে টান দেয় সাদিক। অতঃপর লজ্জাস্থানগুলো আঘাত করতে থাকে, যার ফলে মেয়েটি ব্যথায় কাতরাতে থাকে। এ দেখে মজা নিতে থাকে সবাই। সকলের উদ্দেশ্যে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো মেয়েটি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। দয়া করে আমার সতীত্ব হরণ করে আমার ক্ষতি করবেন না। এই শুনে হাসিতে লুটোপুটি খাচ্ছে সবাই। হাসতে হাসতে তৎক্ষণাৎ জবাব দেয় নিলয়। তাই নাকি? তা আমরা যে কষ্ট করে তুলে আনলাম, তাহলে আমাদের কষ্ট আর দেহে থাকা ক্ষুধা কি ব্যর্থ যাবে? পুনরায় কান্না বিরজিত কণ্ঠে মেয়েটি বলে উঠল। প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনাদের পায়ে পড়ি প্লিজ। আমার সতীত্ব হরণ করে সমাজের কাছে আমাকে কলঙ্কিত করবেন না প্লিজ। আমাকে